ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি মন চায় তো সাবস্ক্রাইব করে নেবেন। এখন বাজে সকাল 4:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আপনারা দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক। সকালবেলা উঠে প্রথমেই আমার কাজ থেকে আগে ফ্রেশ হওয়া। ফ্রেশ হয়ে নিয়েই আমি চলে এসেছি আগে রান্নার জোগাড় করতে। কারণ কি জানেন তো, আমার রান্নাটা আগে সবার আগে করার চিন্তা থাকে কেন, আমার দিব্যকে খেতে দিতে হবে। ও তো বাচ্চা, ও তো বোঝে না যে কোন দিন পুজো নয়। এগুলো তো ওর বোঝার ক্ষমতা নেই বা বোঝার কথাও নয়। তাই জন্য আমার সব থেকে আগে টার্গেট থাকে কিভাবে আমি রান্নার জোগাড়টা করে নেব। কারণ আজকে আবার একটু পুজো করব, রান্নার জোগাড়টা আগে করে নিলে রান্নাটা ও ওঠার আগে আমি যদি করে নিতে পারি তাহলে আমার অনেকটা সুবিধে হবে। তো সকালবেলা উঠেই আগে আমি আনাজটা কেটে নিলাম। আনাজের মধ্যে আজকে করব কি আলু দিয়ে আর ধুদুল দিয়ে পোস্ত আর বেগুন ভাজা। তো আমার সব হয়ে গেছে কাটা। এরপর আমি গ্যাসও মুছে নিলাম। আসলে আমি রাতের থেকে গ্যাস মুছে রাখি, কিন্তু তারপরেও আমি গ্যাসটাকে সকালবেলা উঠে একবার মুছে নিই। কারণ সারা রাত তো কোথায় কি প্রাণী এসেছে বয়ে গেছে, সেই জন্য। তো আমি যখন দেখাচ্ছিলাম গ্যাসটা মুছছি, তখন কিন্তু খুব অন্ধকার লাগছিল। এর কারণটা কি জানেন তো, যতটা ওই জানলা থেকে রোদ এসেছে, আলো এসেছে, এখনও তো রোদ ওঠেনি, যতটা আলো এসেছে ততটা আলোতেই দেখা গেল। কারণ আমার রান্নাঘরে কিন্তু আলো নেই, আর ওই যে আলোটা লাগাবো সে ক্ষমতাও আমার নেই। তা ওখানে অনেকটা উঁচুতে কেই বা লাগিয়ে দেবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে লাগালে অনেক ব্যাপার থাকে, তো অনেক বেশি কারেন্ট পুড়ে যায়। তো তার জন্য আর আমার লাগানো হয়নি রান্নাঘরে কারেন্ট বাল্বটা। তো এইভাবেই অন্ধকারেই আমাকে রান্না করতে হয়, এইভাবেই আমি রান্না করে যাচ্ছি। তো আমি প্রথমে বেগুনটা ভেজে নিয়েছি। বেগুন ভাজার পর সেই তেলেই আমি আলু আর ধুদুল দিয়ে আলু ধুদুল পোস্ত করে নিয়েছি। আমার রান্না শেষ হয়ে গেল, ভাতও হয়ে গেছে, ব্যাস আমি নিশ্চিন্ত। এইবার যে কোনো কাজ কেন, এইবার একটা করে কাজ আমি কমপ্লিট করব। যেই আমার রান্নাটা শেষ হয়ে গেল, রান্নাঘর আমি পরিষ্কার করে এবার চলে এসেছি বিছানা তুলতে। কারণ জানেন তো, সকালে সবার আগে যদি বিছানাটা তোলা হয় তাহলে অর্ধেক কাজ বাড়ির হয়ে যায়। কিন্তু আমি সেটা করিনি, কারণ তখন আমার পক্ষে বিছানা করা সম্ভবও ছিল না। তো আগে রান্নাটাই আমার মাথায় ছিল, তো সেই জন্য আমি পরেই দেখলাম রান্নাটা করি, বিছানাটা তো করাই যাবে যখন হোক। তো এর মধ্যে আবার দিব্য উঠেও এসেছে। তো উঠে এসে ওর মতো খেলছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। এর মধ্যে জানেন তো, সব কিছুই তো দেখানো সম্ভব হয় না, কিন্তু এর ফাঁকে ফাঁকে আমার অনেক কাজ থাকে। যে কাজগুলো আমি দেখাচ্ছি, এর মাঝখানে বা এর ফাঁকে ফাঁকে আমাকে অনেক কাজ করে নিতে হয়। যেমন দিব্য ওঠার সঙ্গে সঙ্গে ওকে ব্রাশ করাতে হয়েছে, ওকে ড্রেস চেঞ্জ করাতে হয়েছে, তারপরে ওর মতো একটু খেলছে। তারপরে দিব্যর আবার খাওয়াও তৈরি করতে হয়েছে। এটা মাল্টিগ্রেনস দিয়ে একটা সেরেলাক। তো সেটা আমি ওকে খাওয়াতে যাচ্ছি, দেখুন ও কি করছে। এসো, এসো, খেয়ে যাও, এসো, এক্ষুনি দেবো টুকটুক। আমার কোলে এসে বসো তুমি, এসো এখানটা বসো, আমার কাছে এসো। আমি আগেও বলেছি যে দিব্যকে প্রত্যেকবার খাওয়াতে গেলে 1.5 ঘন্টার আগে হয় না। তো দেখলেন তো 1.5 ঘন্টা কেন লাগে। ও এত দৌড়োদৌড়ি ছুটোছুটি এত দুষ্টুমি করে যে ওকে খাওয়ানোটা খুব মুশকিল হয়ে পড়ে। এক সময় মনে হয় আর খাওয়াবো না, ওই অবস্থাতেই ওকে ফেলে রেখে দিই। কিন্তু তারপরে ভাবি যে আমার তো আর কোনো সেকেন্ড হ্যান্ড কেউ নেই যে আমি না খাওয়ালে ওকে আবার কেউ ভুলিয়ে ভালিয়ে খাওয়াবে।
তো যাই হোক, যত কষ্টই হোক আমাকেই খাওয়াতে হবে, সেই ভেবে ও খালি পেট থাকবে সেটা ভেবেই তো আমাকে 1.5 ঘন্টা কেন, যদি 5 ঘন্টাও লাগতো তাতেও করতে হতো। তো যাই হোক, ওকে আমার খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি চলে এলাম বাসনগুলো মাজতে, কারণ আমার রান্না হয়ে গেছে আর কালকে রাত্রিবেলা খাওয়ার পর যে বাসনগুলো ছিল সবই আমি একসঙ্গে মেজে নিলাম। এর মধ্যে ইতিমধ্যে এবার দোতলার ঘর সমস্ত, ঠাকুর ঘর থেকে শুরু করে দোতলার সমস্ত ঘর টরগুলো আমাকে সমস্ত আজকে ঝাড়তে হবে, ঝাড়া পোছা করতে হবে, কারণ জানেন তো আজকে ধনতেরাস পুজো। ধনতেরাস পুজো আজকে আমি এখানে করব, মানে আমার বাপের বাড়িতেই। পুজোটা আমি প্রত্যেক বছরেই করি, যখন নিজের বাড়ি ছিলাম তখন শুরু করেছিলাম, এখানেও করি। তো এখানে যখন আছি এই বছর, তো এই বছর আমি এখানেই করব। কারণ মা লক্ষ্মীর এটা আরাধনা, মা লক্ষ্মীর আরাধনা তো যেখানেই হোক বসে করাই যায়। তো আমি তো এত কিছু একসাথে পেরে উঠবো না। এই দেখো না, আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরেই এমন সময় হয়ে যাবে যে আমি স্নান করে দিব্যকে খাওয়াতে খাওয়াতে আর ঠাকুর পুজো করার সময় পাবো কি না ঠিক নেই। তো মামনি আমাকে ভীষণ হেল্প করে জানো তো এই পুজোর ব্যাপারে। মামনি এই দেখো লক্ষ্মীনারায়ণটাকে রেখে, লক্ষ্মীনারায়ণকে শাড়ি পরিয়ে দিল, ধুতি পরিয়ে দিল, কুবের মহারাজজিকেও বসিয়ে দিয়েছে, আর গণেশজি আর ধন্বন্তরীর জায়গায় আমি রেখেছি ঠাকুরকে, মানে মামনিকে রাখতে বলেছি ঠাকুরকে। কারণ জানো তো এখানে যদি আমি আর কোনো বিগ্রহ নাও দিতাম তো ঠাকুরকে একাকে বসালেই হয়ে যেত, কারণ ওনার মধ্যে সব দেবদেবীর বাসস্থান। কিন্তু তাও যাই হোক, আমি হয়তো সেই লেভেলেই যেতে পারিনি যে মূর্তি পূজা যে মানে যার যার পূজা তার তার মূর্তি দিয়েই করতে হবে, এইরকম লেভেলেই হয়তো আছি। তো সেই জন্যেই আর সেটা বসাতে পারলাম না। তো মামনি এইভাবে বসিয়ে আমি আমার ইনস্ট্রাকশনেই বসিয়েছে, কারণ আজকে যে ধনতেরাস পুজো, ধন্বন্তরী গণেশজির মেন পুজো হয়, তার সাথে মা লক্ষ্মীর পুজো হয়, কুবেরজি লক্ষ্মী সবারই পুজো হয়। তো সেই মতোই মামনি সব গুছিয়ে একদম আসনটাকে রেডি করে দিল, কারণ জানো তো ঠাকুরের আসন রেডি হয়ে গেলেই জানো তো অর্ধেক হয়ে যায় পুজো। তা আমি এইদিকে এবার ঝাঁট দিয়ে দিয়েছি, পুরো দোতলার ঘর নিচের ঘর সবই করেছি। তারপরে আমি মুছে নিলাম, মুছে নিয়ে আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করে নিয়ে এবার দিব্যকে খাইয়েছি, তারপর নিজে খেয়েছি। আর মামনি এইদিকে দেখো আমাকে আবার নেক্সট হেল্প করতে চলে এসেছে। এর মধ্যে কি করেছে জানো তো মামনি, এর মধ্যে অনেকবার বাজারে গেছে, বাজার থেকে কত টুকিটাকি ছোটোখাটো জিনিস কেনার থাকে প্রদীপ, পান, ডাব, মিষ্টি, ফুল, সব কিছু মামনি কিনে এনেছে। একে একে তয় ঘি, মানে প্রদীপ দেওয়ার জন্য তেল, এই রকম সমস্ত কিছু, যেগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব মনে রাখা কঠিন, সেইগুলো কিনে এনেছে। এই দেখো দিব্যসোনা আবার কোথা থেকে ফুল কুড়িয়ে এনেছে, মানে আমাদের পাশেই প্রতিবেশীর বাড়ি থেকে ফুল কুড়িয়ে এনেছে, আর এই সন্ধ্যা মালতি দিয়ে মালা করে রাখছে সন্ধেবেলা, যাতে আমার অসুবিধে না হয়। আর দিব্যসোনা দুষ্টুমি শুরু করেছে। আর এই দেখো এরপর থেকে আর আমি কন্টিনিউ করিনি ব্লগটা। তারপরে আমি স্নান করেছি, দিব্যকে স্নান করিয়েছি, খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। এবার আমি আবার বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো ভিডিওটায় আমি পুরোপুরি দেখাচ্ছি। এই যে এটাও বলতে ভুলে গেছিলাম, আমলকি, এই যে মিষ্টি, কারণ ধনতেরাসের দিন দুধের কিছু খাবার মা লক্ষ্মীকে দিতে হয়, অর্পণ করতে হয়। তা আমি তো আর পায়েস তৈরি করে দিতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। সেই জন্যেই মামনি কিনে এনেছিল রাবড়ি আর রসমালাই, আর এই যে এই ঝাঁটা সমস্ত কিছু। পত্নী বাক্য শুনি তবে বিপ্রের কুমার, কার্তিক মাসেতে করে ব্রতের আচার, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ হলো দূর, দৈন গেল ধনজন হইল প্রচুর, এদিকে লক্ষ্মীর কোপে পড়িল নৃপতি, ধনজন গেল তার হইল দুর্গতি, ভিক্ষান্নে বাঁচায় রাজা নিজের জীবন, ভিক্ষা হেতু দেশে দেশে করয় ভ্রমণ, দৈবযোগে একদিন সেই নররায় ভিক্ষা হেতু তনয়ার গৃহদ্বারে যায়, পিতারে লইয়া গৃহে অতি সমাদরে, খাদ্য দেয় কন্যা তায় আপনার করে, আহারান্তে কন্যা তবে বলিল রাজায়।
আজকে ধনতেরাস পুজোতে আমার কি কামনা ছিল জানো ভগবানের কাছে? আমি যেন আমৃত্যু কৃষ্ণধন পেয়ে যেতে পারি। কৃষ্ণধনই সব থেকে বড় ধন। আমার ধন মান যশ কিচ্ছু চাই না, যদি একা একম অদ্বিতীয়ম যদি কৃষ্ণ আমার সাথে থাকে, আর আমার কিছুরই দরকার হয় না। তো ভগবানের আমি নিশ্চয়ই যেগুলো নিয়ম সেগুলো সব করেছি, করে ভগবানের কাছে আমি কামনা করেছি যে ভগবান আমার যেন কৃষ্ণধন প্রাপ্তি হয়, কৃষ্ণধনের থেকে আমাকে তুমি বিচ্যুত করো না। তো যে যে বিধি নিয়ম বিধি নিয়ম আছে সেই সবগুলো দিয়েই আমি পুজো করেছি। পুজো করলাম, মা লক্ষ্মীর লক্ষ্মী পাঁচালি পড়লাম। দিব্য আর মামনি ছিল। মামনি তো 70% আমাকে যদি সাহায্য না করতো আজকে আমি পুজোই করতে পারতাম না। তো দিব্যও এসেছে আমার সঙ্গে, ও তো খুব ভক্তি, ও ঠাকুরকে নমো করছে। আমার পুজো হয়ে গেল। এবার পুজো হয়ে যাওয়ার পর যথারীতি মেনেই আমি পুজো করেছি। আবির দিয়েছি, একটা আবির কম ছিল, সেটা আমি পরে দিয়ে দেব। তো একটা আবির ছিল বলে একটা আবির দিয়েই আমি আলপনা দিয়েছি। এই আলপনাটা আমি সকালেই মানে মামনি করার পর সব ঠিকঠাক করে দেওয়ার পর আমি স্নান টান করে এসে দিব্যকে ঘুম পাড়িয়ে তারপরে আবিরটা দিয়েছি, মানে আবির দিয়ে আলপনাটা দিয়েছি। এবার এই দেখো, এই যে 5টা খুলি সেটা আর আমি তোমাদের দেখাইনি। তো তোমাদের যদি কারোর জানবার ইচ্ছা থাকে এই 5টা খুলিতে কি থাকে, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই বলে দেবো 5টা খুলির মধ্যে কি থাকে। তার ওপর দিতে হয় পান, আর এই রকম প্রদীপ জ্বালাতে হয়। এটা মা লক্ষ্মীর আসনেও দেয়া যায়। আমার যেহেতু আসনটা ছোট সেই জন্য আমি দিতে পারিনি, আর যেহেতু প্রদীপটা আগুন তো তাই জন্য এটা দূরে দেওয়াই বেটার, তাই জন্য আমি প্রদীপটা দূরে দিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে এই প্রদীপটা দিতে। আসলে এটা আলোর উৎসব তো, ওই জন্য আলোটা যেন খুব বেশি করেই এই সময়টা ভালো লাগে। আর হালকা হালকা শীতের আমেজ পড়ছে, তার মধ্যে মা লক্ষ্মীর পুজো, এটা যেন একটা আলাদা আবেশই এনে দেয়। তা আমি সমস্ত প্রদীপ দিয়েছি, কর্পূর আরতি করেছি, শঙ্খ আরতি, মানে আরতির যা যা দরকার সেগুলো সমস্তটাই আমি করে নিয়েছি। কারণ আজকে তো ধনতেরাস পুজো, তো ত্রয়োদশী লাগার পরেই আমি পুজোটা করেছিলাম। বিকেলবেলা তো মানে সন্ধ্যের পর থেকে, সন্ধ্যেবেলাও হয়ে গেছে, তারপরেই করেছি। ভগবানকে বলেছি, ঠাকুর আমার তো ছোট বাচ্চা আছে, যদি একটু সময়ের এদিক ওদিক হয় তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর আমার মাথার ওপরে আমার মা শিখণ্ডীর মতো দাঁড়িয়ে আছে, তাই জন্যই আজকে আমি পুজোটা করতে পারলাম। কারণ সব অ্যারেঞ্জ যদি উনি না করে রাখতেন, তো সব অ্যারেঞ্জ মানে A to Z যা লাগে সমস্ত অ্যারেঞ্জটাই মামনি করে দিয়েছে। তো সেটা যদি না করে দিত আমার পক্ষে কিন্তু সম্ভব হতো না পুজো করা। মা লক্ষ্মীর পুজো হতে আমি খুব স্যাটিসফাইড হয়েছি, আর মন প্রাণ ভরে আমি চেয়ে নিচ্ছি, মাগো আমি যেন কৃষ্ণধন থেকে বঞ্চিত না হই। যদি কিছু দেওয়ার থাকে তোমার আজকে, তো আমাকে কৃষ্ণধন প্রাপ্তির বর দাও। এই বরটা যদি সঙ্গে সঙ্গেই সাকসেসফুল হতো তো আমি খুব আনন্দিত হতাম। কিন্তু না, সব কিছুই সময়ের জন্য অপেক্ষা করতে হয়, কারণ সবুরে মেওয়া ফলে। মামনি শাঁখ বাজাচ্ছে, তো শাঁখটা এমনই বাজাচ্ছে, আর মামনির তো হার্টের পেশেন্ট, তারপরে শরীরে শক্তিও কম, তাই শাঁখটা ভালো করে বাজাতে পারছে না। আর শাঁখটা বাজছে না বলে আমি তোমাদের আওয়াজটা শোনাতেও পারলাম না। আর এই দেখো মা লক্ষ্মী এইভাবে বসে আছে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার এই লক্ষ্মীর আসনটা কেমন হয়েছে আর পুজোটা করতে কেমন দেখাচ্ছে। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্ত। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।